আজকে আমরা পেডাগোগির কোশ্চেনগুলো করবো। 2024 সালে পেডাগোগি যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করবো এবং কেন এরকম উত্তর হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথম যে প্রশ্নটা বলেছে, আমরা লক্ষ্য করি প্রথম প্রশ্নটা বলেছে যে উৎপাদনমূলক শব্দ তালিকা, প্রোডাক্টিভ ভোকাবুলারি। উৎপাদনমূলক শব্দ তালিকা, প্রোডাক্টিভ ভোকাবুলারি কি? প্রোডাক্টিভ ভোকাবুলারি আমাদের না এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই কিওয়ার্ডগুলো দেখা। প্রোডাক্টিভ ভোকাবুলারি কি? প্রথমটা কি বলছে? যে শব্দগুলো আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি। লাইনের বাইরে আমরা পড়বো, কিন্তু বাইরে পড়লেও আমরা লক্ষ্য করতে পারি। যে শব্দগুলো আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি, লেখাতে এবং বাচনে ব্যবহার করি। দেখুন, প্রথম কথাটা বলি, যে শব্দগুলো লাইনের, একটা লাইন আপনি পড়ছেন, একটা লাইন পড়ছেন, লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি। তো লক্ষ্য করাটা কি প্রোডাক্টিভ? মানে প্রোডাক্টিভ মানে যেখানে আমরা দুটো কাজ জায়গায় প্রোডাক্টিভ হয়, যেটা আমরা যে লিখি এবং বা আমরা বাচনে বলি সেই জায়গায়। আচ্ছা, তাহলে এইটাকে আমার কিন্তু মনে হচ্ছে নেগেটিভ মনে হচ্ছে। এইটাকে পজিটিভ আপাতত রাখছি। পরেরটায় আসি, যে শব্দগুলি পাঠকের কাছে নতুন। আচ্ছা, নতুন শব্দ হতে পারে, সেটা লিখনে বাচনে ব্যবহার হতেও পারে, কিন্তু সেটা কি প্রোডাক্টিভ হবে কিনা বলা যায় না। কিন্তু সেটা ধরুন আমরা মানে লেখায় ব্যবহার করছি বা বলছি, এর হয়তো হয়তো নতুন কিছু শুনছি, সেটা কিন্তু শোনাটা কিন্তু প্রোডাক্টিভ নয়। সেক্ষেত্রে যে শব্দগুলি পাঠকের কাছে নতুন, ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু দেখি পরেরটা কি বল, যে শব্দগুলো আমরা শুনেই চিনতে পারি। দেখুন, শোনা এবং নতুন, নতুন আমরা শুনে হয়তো চিনতে পারছি, কিন্তু সেটা কিন্তু প্রোডাক্টিভের মধ্যে পড়ে না, আমরা কিন্তু সেটা প্রোডাক্টিভ বলতে পারি না। তাহলে আমরা প্রোডাক্টিভ কোথায়? যেখানে লেখার কথা বলা হচ্ছে এবং যেখানে বলার কথা বলা হচ্ছে। তাহলে এর উত্তর হয়ে যাবে 106-এর 2 নম্বর, যে প্রোডাক্টিভ ভোকাবুলারি যেখানে লিখনে এবং বাচনে আমরা ব্যবহার করতে পারি। চলুন চলে আসি পরের প্রশ্নে। নিচের কোন দক্ষতাটি নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠনে, উপলব্ধিমূলক, উপলব্ধি মানে আমরা জানি পড়ে বুঝতে পারবো, উপলব্ধিমূলক পঠনে চিহ্ন হিসেবে বিবেচিত নয়? খুব মন দিয়ে দেখতে হবে যে কোথায় নেগেটিভ কথা বলছে। এটা কিন্তু কোনটা উপলব্ধি হিসাবে, উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়। চলুন দেখি আমরা কি বলছে। যে উপলব্ধি মানে তো কোনো একটা বিষয় আমরা পড়ছি, পড়ে বুঝতে পারছি, কিন্তু সেটা উপলব্ধি পঠন চিহ্ন নয়, অর্থাৎ পড়ে বুঝে তার মানে করতে পারছি, সেটা এরকম নয় কোনটা? আচ্ছা দেখুন, প্রথমটা আমরা দেখে নিই, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, প্রথমটা হচ্ছে পরবর্তী বিষয় অনুমান করা। তাহলে কোনো একটি বিষয় আমরা পড়ছি এবং তার পরে ঘটনাটা কি সেটা আমরা উপলব্ধি করতে পারছি। মানে ধরুন একটা গল্প পড়লাম, গল্পের পরের অংশটা আমরা বুঝতে পারছি যে গল্পটা এইদিকে যাবে, মানে এটা কিন্তু পজিটিভ, মানে এটা কিন্তু ঠিক, ওটা উপলব্ধিমূলক পঠন। দ্বিতীয় কি বলছে? ঘটনা অথবা ঘটনার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা। অর্থাৎ আমরা পরবর্তী ঘটনাগুলো কি হচ্ছে একের পরে দুই, যে রামবাবু বনে গেলেন, বনে গিয়ে ওখানে বাসা তৈরি করলেন, এরকম গল্প, এবং তার মূল্যায়ন করতে পারি যে এই গল্পটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর, এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ, অর্থাৎ দেখবেন যেটা আমরা উপলব্ধি করি বা পড়ে বুঝতে পারি সেটাকে সংযোগও করতে পারি। তাহলে তিনটে যে অপশন, 1, 2, 3, এই তিনটেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক, এগুলো কিন্তু উপলব্ধিমূলক পঠনে কিন্তু তিনটেই আছে। 4 নম্বর কি বলছে? স্বতন্ত্র অক্ষর ও বর্ণের ওপর গুরুত্ব প্রদান। স্বতন্ত্র অক্ষর এবং বর্ণ, ধরুন কোনো একটা অক্ষর লেখা আছে, সাপোজ আমি লিখছি অ, কোথাও লেখা আছে ক, কোথাও লেখা আছে ম, অক্ষর বা বর্ণ। আচ্ছা, এই অক্ষর বা বর্ণ পড়ে কিছু বুঝতে পারছি আমরা? এটা পড়ে কোনো উপলব্ধি হচ্ছে আমার মনের ভেতরে? হচ্ছে না তো। তাহলে এইটাই কিন্তু একমাত্র, যেটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটাই কিন্তু একমাত্র যেটা স্বতন্ত্র অক্ষর এবং বর্ণের ওপর গুরুত্ব প্রদান, কিন্তু কখনোই আমরা এটাকে উপলব্ধি করতে পারবো না। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে গেল 4। ঠিক আছে, দেখুন এই প্রশ্নগুলো বেশ কি বলবো, এটা 2024-এর যে পরীক্ষাটা হয়েছিল সিটেট, তার পেডাগোগির পার্টটাই করছি। এখানে 15 নম্বরে বাংলা পেডাগোগি থাকে, 15 নম্বরের সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে এখানে প্যাসেজ থাকে, সেটা পরে আলোচনা করবো আমরা। তো আজকে আমরা এই 15 নম্বরটা নিয়ে আলোচনা করছি। জায়গাটা হয়ে গেল। তাহলে 107-এর হয়ে যাবে 4। তার কারণটা আপনাদের বলেছি, একমাত্র এই যে স্বতন্ত্র অক্ষর এবং বর্ণের ওপর উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়। আচ্ছা, পরে এবার দেখুন 108 নম্বর প্রশ্ন, একটু বড় করি প্রশ্ন। আচ্ছা, 108 নম্বর প্রশ্ন কি বলছে?
একজন শিক্ষক তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং এর উত্তর লেখার সময় ছোট করে সময় কিভাবে চিন্তা করবে। একজন শিক্ষক তার একটি দেওয়া অভিজ্ঞতা ভিত্তিক কোনো অভিজ্ঞতা, হয়তো কোথাও ঘুরতে গেছিল বা নিজের স্কিমা থেকে তার তার পূর্ব জ্ঞান থেকে অভিজ্ঞতা ভিত্তিক একটা উত্তর লিখছে। প্রশ্নের উত্তর, অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে। তাহলে কিভাবে দুটো প্রোডাক্টিভ হচ্ছে, এক হচ্ছে কিভাবে উত্তর দেবে, দ্বিতীয় কিভাবে চিন্তা করবে, সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। একটা অভিজ্ঞতা ভিত্তিক যে কোনো অভিজ্ঞতা হতে পারে, তার জীবনের অভিজ্ঞতা হতে পারে, তার স্কুলের অভিজ্ঞতা হতে পারে, তার পড়াশোনার অভিজ্ঞতা হতে পারে, সেটা তার উত্তর লেখার সময় কিভাবে তারা চিন্তা করবে এবং তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলে। এটি কিসের উদাহরণ? দেখি প্রথমটা, রূপক, মেটাফোর। আচ্ছা, অভিভাষিকতা, মেটালিঙ্গুইজম, অধিসংখ্যা বিজ্ঞান, মেটা সিমোস্টিক্স, অধিজ্ঞানাত্মক, মেটা কগনিশন। তাহলে প্রথমটা বলি, প্রথমটা রূপক মানে কি, কোনো একটা মেটাফোর, যে রূপক মানে কল্পনা করতে পারে যে আমরা এরকম ভাবে ঘটনাটা ঘটেছিল, যে আমি আগের দিন সকালে উঠলাম, উঠে এর সঙ্গে আমি তুলনা করলাম, এরকম হতে পারে। মেটা ল্যাঙ্গুয়েজম, বিভিন্ন ভাষার ব্যবহার করতে পারে, সংখ্যার ব্যবহার করতে পারে। আর মেটা কগনিশন সময় ডাইভার্জেন্ট থিঙ্কিং এ হয়, অর্থাৎ তাকে একটার সঙ্গে একটা রিলেট করতে হয় এবং তাকে চিন্তা করতে হয় যে একই দিকে উত্তর না, বিভিন্ন রকম উত্তর হতে পারে, বিভিন্ন রকম ভাবতে সে পারে। সেজন্য এটা অধিজ্ঞানাত্মক, অর্থাৎ মেটা কগনিশন হবে। মেটা কগনিশন এটা বুদ্ধির সঙ্গে কানেক্টেড এবং এই চিন্তা, দেখুন এখানে চিন্তা লেখা আছে, এই চিন্তার সঙ্গে মেটা কগনিশন জড়িত। সেই জন্য এখানকার উত্তর হয়ে যাবে, উত্তর 4 হয়ে যাবে। 4 নম্বর উত্তর অধিজ্ঞানাত্মক। 108 নম্বরের প্রশ্নের উত্তর হবে 4, অর্থাৎ মেটা কগনিশন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নিই আমরা একটু। দ্বিতীয় ভাষার শিখনে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নগুলো কিন্তু খুব মানে মাথায় রাখতে হবে, যে যেখানে নেগেটিভ বলছে, জিজ্ঞাসা করছে। দ্বিতীয় ভাষা শিখনে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন প্রসেস যেটা হয়, বৈশিষ্ট্য নয়? আচ্ছা, দ্বিতীয় ভাষা ব্যাকরণের নিয়মগুলি শিখন অভ্যাস। আচ্ছা, এটা তো আমরা করি 109 নম্বরে, যে দ্বিতীয় ভাষা ব্যাকরণের নিয়মগুলি শিখন ও অভ্যাস। হ্যাঁ, এগুলো শেখা হয় পরপর এবং অভ্যাস করা হয়, ঠিক। দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং পরপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। আচ্ছা, দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন, ধরুন ইংরেজি শেখা হচ্ছে সংযোগ স্থাপন অর্থাৎ কমিউনিকেশন করা, এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের যে নিয়ম তার তুলনা করা। এটা এটা কি মানে ব্যাকরণ অনুবাদ পদ্ধতির পার্ট? কারণ সংযোগ স্থাপন, প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দাবলীর উপরে খুব বিশেষ নজর রাখতে হবে। প্রত্যক্ষভাবে সংযোগবাদ কিন্তু ব্যাকরণ অনুবাদ পদ্ধতি শেখায় না। আচ্ছা, 3 নম্বর কি বলছে, ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেয়। এটা তো গ্রামার ট্রান্সলেশন মেথড দেয়, যে ভাষার ভূমিকার চেয়ে কি কি ভূমিকা রয়েছে ভাষার, কিভাবে ব্যবহার করবো, তার থেকে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু ঠিক, গ্রামার ট্রান্সলেশন মেথডে ইউজ হয়। প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা হয়। যেমন বাংলা আপনি পড়ছেন, ইংরেজি পড়ছেন, বাংলা আর ইংলিশ। এবার এই দুটো ভাষার ব্যাকরণ, বাংলায় ব্যাকরণ কিভাবে হয়, ইংরেজিতে ব্যাকরণ কি করে, এটা কিন্তু তুলনা করা হয় ট্রান্সলেশন মেথডে। কিন্তু যেটা করা হয় না সেটাই উত্তর দুইয়েরটা, কারণ দ্বিতীয় ভাষা প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন কিন্তু করে না গ্রামার ট্রান্সলেশন মেথডে, এবং পরপর দুটি ভাষার নিয়মে তুলনা করে। এটা এটা যদিও আমরা এটাকে অ্যাড করতে পারি, যে কিন্তু প্রথমে কিন্তু কখনোই প্রত্যক্ষ সংযোগ স্থাপন ট্রান্সলেশন মেথড দিয়ে হয় না। আমাদের প্রাচীন যে শিক্ষা পদ্ধতি দেখেছি আমরা, যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে, এটা কিন্তু এই 2 নম্বরে এটা শেখায়। কিন্তু প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এটা কিন্তু করে না, অর্থাৎ 9 বলেছে, যেখানে নেগেটিভ অ্যান্সার, এটা দুইয়েরটা নেগেটিভ অ্যান্সার, অর্থাৎ 109-এর উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর। এবার আমরা পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজ 7 নম্বর। এটা আমি ডিরেক্টলি, আপনারা একটা ওয়েবসাইট থেকেও পাবেন, যেটা সিটেটের ওয়েবসাইট আছে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবেন। আচ্ছা, 110 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলো সম্পর্কে মানুষরা
কথা বলতে পারে যেগুলো নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত মানুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যের জন্য সেই বস্তুগুলো সম্পর্কে, মানে আপনি সেখানে নেই, মানুষরা কথা বলতে পারে যেগুলো নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়। অর্থাৎ কি, আমরা সেখান থেকে ঘুরে এসেছি কিন্তু সেই সম্পর্কে বলতে পারছি, লিখতে পারছি, ভাবতে পারছি, কেন হচ্ছে? এটা কি বলে? আহ, কোন বৈশিষ্ট্যের জন্য? অনিয়ন্ত্রণমূলক, গঠনমূলক নির্ভরশীলতা, বিচক্ষণতা, স্থানচ্যুতি। অনিয়ন্ত্রণমূলক, অ্যাট্রিবিউটনেস। এই অনিয়ন্ত্রণমূলকের সঙ্গে নিয়ন্ত্রণ এর সম্পর্কটা তো আমরা করতে পারছি কি? তো এটা আমাদের উপর নিয়ন্ত্রণের বাইরে না, নিয়ন্ত্রণের মধ্যে। আমরা তো ভাবতে পারি কি বলবো। গঠনমূলক নির্ভরশীলতা, আচ্ছা এখানে কোনো স্ট্রাকচার কি মানতে হয়? প্রথমে স্ট্রাকচার ডিপেন্ডেন্সি, যে এইভাবে বলতে হবে, যে এর সিকোয়েন্স মেনটেন হবে, এরকম কি হয়? না। বিচক্ষণতা, আচ্ছা বিচক্ষণ তো বুদ্ধির, এর সঙ্গে পূর্বগত বুদ্ধি কি করে আমরা ভাববো? আচ্ছা স্থানচ্যুতি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি। আমরা স্থান, ধরুন আমরা ছিলাম হচ্ছে এখানে, আমরা ছিলাম এখানে, এসছি এখানে, কিন্তু এইখানে যা দেখেছি, কোনো জায়গায় ঘুরে আমরা এসছি, সেটা আমরা এখানেও বলতে পারছি। অর্থাৎ স্থান পরিবর্তন, স্থানচ্যুতি হয়েছে, কিন্তু স্থানচ্যুতি হলেও আমরা সেই জায়গা সম্পর্কে বলতে পারছি। অর্থাৎ 4 হচ্ছে ঠিক উত্তর, 110-এর 4। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা একটা আপনারা করবেন, কমেন্টে দেখবেন যে আপনার কতগুলো উত্তর হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার 111। নিজের কোন ভাষা অর্জন যন্ত্রের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলএডি, এলএডি মনে রাখবেন, নম চোয়াস্কি, নম চমস্কি এটি বলেছিলেন এলএডির কথা, যে মস্তিষ্কের ভেতরে, আমাদের মাথার ভেতরে একটি এমন একটি হাইপোথেটিক্যাল যন্ত্র রয়েছে, আসলে কোনো যন্ত্র না, একটা ক্ষমতা। এটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলে, যার জন্য আমরা মাতৃভাষা বা যে কোনো ভাষা আমরা শিখতে পারি। আচ্ছা কি বলছে? কোন ধারণা ব্যাখ্যা করা হয়নি? 4 থেকে 5 বছর একটি সংক্ষিপ্ত সময়কালে শিশুরা ভাষা শিখনে সমর্থ হয়। আমরা জানি এটা 4 থেকে 5 বছর, এটা খুব বছরে, অর্থাৎ 3 বছর থেকে মোটামুটি 6 বছর, 7 বছর কি 10 বছরের মধ্যে সব থেকে ভালো ভাষা শিখতে পারে, এটা ঠিক কথা। কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে? অলংকৃত ভাষা কিভাবে শেখে, অলংকার কি করে অ্যাড করে, সেই ব্যাপারে আলোচনা এলএডিতে করা হয়নি। দেখা যাক পরেরটা কি বলছে। কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়? এটা ব্যাখ্যা করা হয়েছে যে ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তথ্য, ধরুন 50টা তথ্য পেল, কিন্তু তাদের বহিঃপ্রকাশ মেবি 500। এটা কিভাবে হয় সেটা ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে শিশুরা প্রথম ভাষা শেখে, এটা তো অবশ্যই, এটা এ তো এলএডির মেন কথাই, যে কিভাবে প্রথম ভাষা শেখে সেই নিয়েই কথা বলি। তাহলে কোনটা এখানে মনে হচ্ছে ব্যাখ্যা করা হয়নি, সেটা হচ্ছে শিশুরা কিভাবে অলংকৃত ভাষা শেখে। এইটাই হবে হচ্ছে 111, 2 হচ্ছে উত্তর। অলংকৃত ভাষা কি করে শেখে সেটা এলএডিতে ব্যাখ্যা করা হয়নি। চলে আসি পরেরটাই, 112। নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? ভাষা উপভাষা কি? স্থানভেদে আমরা দেখি, ধরুন আমরা এখানে একটা পরিষ্কার বাংলা বলছি, আপনি যদি চলে যান মুর্শিদাবাদে, আপনি যদি চলে যান, আপনি যদি আরেকটা জায়গায় চলে যান, মুর্শিদাবাদে গেলেন, আরে বাঁকুড়ায় গেলেন, বাংলাতে তারা কথা বলছে, কিন্তু বাংলাতে কথা বললেও তাদের ভাষা কিন্তু আলাদা হচ্ছে। কি বলছে উত্তর? ভাষা উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক, ভৌগোলিকগত দিক থেকে এক। বলছে ভাষা এবং উপভাষা দুটোই উম ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক, তো ভৌগোলিক দিক থেকে এক, তো উল্টো হয়ে গেল। তো ভৌগোলিক অবস্থান পরিবর্তন হচ্ছে, তো আমার এখানে একরকম ভাষা, এখানে একরকম ভাষা, তো এটা তো সঠিক নয়। আচ্ছা ভাষার নিজস্ব লিপি আছে, উপভাষার নিজস্ব লিপি নেই, এটাও কিন্তু নেগেটিভ লাগছে, কারণ ভাষা বাংলাতেই কথা, তারাও বাংলায় কথা বলছে, লিপি তো একই থাকছে। একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। একটি ভাষা উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক, আসলে ভাষার যে তাত্ত্বিক দিকটা আছে, ভাষার যেভাবে আমরা ব্যবহার করি, সেই দিক থেকে তার ভাষাতাত্ত্বিক কোনো পার্থক্য নেই, এটা তো ঠিক মনে হচ্ছে। আচ্ছা পরেরটা দেখি, ভাষার লিখিত সাহিত্য রয়েছে, উপভাষা কেবল মৌখিক, না 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 না, কি করে হয়? বাঁকুড়া যে বাংলায় কথা বলছে, তারাও তো বাংলা ভাষাতে কথা বলছে, একই লিপি ব্যবহার করছে। তাহলে কোনটা সঠিক হবে? যে ভাষা এবং উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই, কারণ দেখুন এটা উল্টো বলেছে,
ভাষার দিক থেকে পৃথক, ভৌগোলিক দিক থেকে এক, উল্টো। ভাষার নিজস্ব লিপি আছে, উপভাষার নিজস্ব লিপি নেই। না, দুটোরই লিপি আছে। তাহলে এটাই একমাত্র হচ্ছে, অন্যগুলো কিন্তু নেগেটিভ। চলে আসি পরেরটা, 113। নিচের কোনটি নিচের কোনটি নিচের দিকে নামিয়ে দিই এটা, হ্যাঁ ঠিক আছে। নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্প পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? ভালো করে না পড়তে হবে এটা আমাদের আগে। নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে পড়া দক্ষতা শুরু করছে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে ছোট গল্প, পরিবর্তে শব্দ, ভোকাবুলারি আর ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? নেগেটিভ, হ্যাঁ করে না। আচ্ছা দেখি তাহলে কোনটা কোনটা করে। শব্দ শব্দ ও পাঠগুলো, জাস্ট আ সেকেন্ড, শব্দ ও পাঠগুলো অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলো করতে অসমর্থ হয়। এটা ঠিকই বলেছে। শব্দ পাঠ করে কিন্তু অক্ষরগুলো করে না। দিয়ে কিছু বুঝি না, আম 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 বুঝি। শব্দগুলো পাঠগুলো অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলো নয়। না, অক্ষরগুলো মিলিয়ে তো শব্দ তৈরি হয়, এটাও কেন হবে? এটাও তো মনে হচ্ছে শব্দগুলো ও পাঠগুলো অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলো, এটাও পজিটিভ, কারণ অক্ষরগুলো আকর্ষণীয় নয়, শব্দগুলো আকর্ষণীয়। আচ্ছা, পৃথক অক্ষরগুলো শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। যেমন এখানে মুখস্থ বা মেমোরাইজিং এর কথা থাকবে, সে সবসময় কিন্তু নেগেটিভ থাকে। এখানে কি বলছে, পৃথক অক্ষরগুলো হচ্ছে শব্দ মুখস্থ করা কঠিন। এটা ঠিক এর সঙ্গে মানানসই হচ্ছে না। আচ্ছা, পাঠক প্রথম ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলোতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত করতে পারে। দেখুন এই দুটোই নেগেটিভ ভাবে দেখতে হবে। প্রশ্নটা কঠিন মনে হয়েছে আমার, কারণ এইটাও নেগেটিভ। পৃথক অক্ষরগুলো শব্দের চাইতে, আচ্ছা না, এটাকে এখানটা একটু আমার মানে বোঝাতে অসুবিধা হয়েছে। পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। হ্যাঁ ঠিকই তো। ধরুন কথা ল, ল, ম, এর চাইতে তো আহ, শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। আমি যে আম ইজিলি মুখস্থ করে রাখা যাবে, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। আচ্ছা, পাঠক প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলোকে বেশি ভালো করে কেন্দ্রীভূত হতে হবে। পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর গুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত করতে পারে। ক্ষুদ্রতর একক মানে এই ছোট একটা এগুলো মনে রাখার চাইতে সে যদি বৃহত্তর এককগুলো হয়, একটা শব্দ হয় বা একটা সেন্টেন্স হয়, সেখানে কেন্দ্রীভূত হতে পারে। আবার পড়ছি, প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে, ছোট এককের চাইতে বৃহত্তর একটু, না 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 না, উল্টো হচ্ছে এটা। এটা তো করতে পারে না, কারণ একটা সেন্টেন্স আছে, তার চাইতে পুরো গল্প কি করে মনে রাখবে? কারণ এটা পঠন দক্ষতা অর্জনের ক্ষেত্রে। ধরুন একটা বাচ্চাকে আমরা কি করলাম, একটা বাচ্চাকে প্রথমে উম, ছোট একটা গল্প দিলাম, ছোট গল্প শিখলো সে, ছোট 3 লাইনের। সেইটা মনে রাখা তো সহজ তার পক্ষে। কিন্তু তাকে যদি পুরো একটা বিশাল বড় একটা গল্প দেওয়া হয়, যেখানে হয়তো 50টা সেন্টেন্স আছে, তাহলে কি করে সেটা একীভূত করতে হবে? এটা নেগেটিভ হবে। কারণ পাঠক প্রথম প্রথম পাঠক প্রথম পাঠক মানে যে প্রথম পড়ছে, ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিকে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত কেন্দ্রীভূত হতে পারে না। তো যেটা নেগেটিভ সেটাই হবে উত্তর, কারণ এখানে নেগেটিভই চেয়েছে, না চেয়েছে, তাহলে এটাই হবে উত্তর। একটু দেখুন, এই প্রশ্নগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এর উত্তর করা বেশ কঠিন হয়ে পড়ে। এটা বারবার প্র্যাকটিস এবং কনসেপ্ট ক্লিয়ার, পেডাগোগি ক্লিয়ার করলেই হবে। কারণ সিটেটে কিন্তু ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে না, মেনলি পেডাগোগির উপর প্রশ্ন করা হয়। কারণ শিক্ষক হতে গেলে পেডাগোগিটাই কিন্তু আসল, কারণ কিভাবে পড়াবো, কি বুঝছি, সাইকোলজি, সেটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই আমরা। মাতৃভাষা ভিত্তিক মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব, মাল্টিল্যাঙ্গুয়েজ করে সমর্থন করে যে সব শিশুরা তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে। না, কেন রাজ্যের ভাষা সাপোজ ধরুন হিন্দি, সে বাড়িতে হয়তো কন্নড় বলে, বাংলা বলে, তা কি হবে? সব শিশুরা তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি মাধ্যম এবং গৃহের ভাষা। না, ইংরেজি মাধ্যম হবে না। গৃহের ভাষা ঠিক ছিল এটা, কিন্তু ইংরেজি মাধ্যম হবে না।
সব শিশুরা হিন্দি প্রথম ভাষা নিয়ে পড়ে, হতেই পারে না, আমরা তো বাংলা নিয়ে পড়ি। সব শিশু তাদের বিদ্যালয়ে কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের প্রথম ভাষা নিয়ে। এটা হচ্ছে পজিটিভ অ্যান্সার। বুঝতেই পারছেন, একটা বাচ্চা আপনার স্কুলে এলো, সে প্রথম তার বাড়ির ভাষা নিয়ে বা মাতৃভাষা দিয়ে শুরু করে। চলে আসি আমরা 115 নম্বর। নিম্নে প্রদত্ত ক্র্যাশেনের তথ্য প্রকল্পগুলির মধ্যে ভাইগোটস্কি জেডপিডির সঙ্গে সাদৃশ্য। জেডপিডি কি বলেছিলেন ভাইগোটস্কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই একটা বাচ্চা এখানে এইটুকু পারে, আপনি স্ক্যাফোল্ডিং দিলেন, তাকে টেম্পোরারি হেল্প করলেন, সে এখানে এই পর্যন্ত পৌঁছালো। একটা বাচ্চা ধরুন সাপোজ ক্লাস 2তে পড়ে, সে আপনি একটু ভালো পড়াশোনায়, তাকে আপনি একটু স্ক্যাফোল্ডিং দিয়ে জেডপিডিতে নিয়ে গেলেন, সে ক্লাস 3 অঙ্ক পাচ্ছে কিছুটা, তো সে কখনোই ক্লাস 8-এর অঙ্ক পারবে না, বিয়ন্ড তার ক্যাপাসিটি। ক্লাস 8 পারবে না, ক্লাস 3 পারতে পারে, খুব ভালো বাচ্চা যদি হয় বা তার আইকিউ বা নেওয়ার ক্ষমতা থাকে যদি। এটা জেডপিডি। ক্র্যাশনের সঙ্গে কোনটা? ক্র্যাশন নিয়ে, ক্রিস্টোফার ক্র্যাশন নিয়ে পরে একটা ভিডিও আলোচনা করবো আমরা। কি বলছেন উনি? নিয়ন্ত্রণ তথ্য পদ্ধতি, মনিটর হাইপোথিসিস, সহজাত ক্রমবৃদ্ধি, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, পরিবর্তনমূলক পরিস্থিতি তথ্য প্রকল্প, এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প, ইনপুট হাইপোথিসিস। অনেকগুলো এখানে বলা হয়েছে যে কোনটা উত্তর হবে। দেখুন এখানে ক্র্যাশন নিয়ে যখন আলোচনা করবো তখন আমি ডিটেলসে এটা বুঝিয়ে বলবো আপনাদের। এখানে প্রথম যেটা হবে, এটা যেটা হবে সেটা হচ্ছে যে মানে এই যে উত্তর যেটা হবে সেটা আমি তা বলার আগে তারা একটু বলছি যে স্টিফেন ক্র্যাশনের 5টি মূল হাইপোথিসিস আছে, যেটা সহজ ভাষায় আমি বলার চেষ্টা করছি। এটা অবশ্যই আমি একটা চ্যাটবট ইউজ করছি এআই দিয়ে। দেখুন ভাষা শেখার দুটি পথ আছে। একটা হচ্ছে অ্যাকুইজিশন, এটা আমরা খুব ইজিলি জানি। একটা হচ্ছে, আমি এটা ফোনটাকে ঘুরিয়ে নিই তাহলে বলতে সুবিধা হবে। ভাষা শেখার ক্ষেত্রে আপনার দুটো পথ আছে, একটা হচ্ছে অ্যাকুইজিশন স্বাভাবিকভাবে শেখা, আর একটা হচ্ছে লার্নিং, মানে নিয়ম মেনে পড়া। বাংলা যেটা আমার মাতৃভাষা সেটা অ্যাকুইজিশনের মধ্যে পড়ে, আর নিয়ম মেনে পড়া এটা হচ্ছে গ্রামার রুলস, টেক্সট বুক রুল মুখস্থ করা, এগুলো কিন্তু শেখার মধ্যে পড়ে, যেমন ইংরেজিটা আমরা শিখছি আর কি। আচ্ছা, এরপরে আসি কি বলছে। প্রথম যেটা উনি একটা বলেছেন যে মনিটর হাইপোথিসিস, এর মানে কি? গ্রামার শেখার মতো একটা মনিটরের মতো কাজ করে। যেমন আপনি যখন ভাষা বলেন তখন প্রথমে অ্যাকুইজিশন থেকে কথা বের হয়। গ্রামার রুলস আপনি পরে চেক করার মতো কাজে লাগাতে পারেন, কিন্তু খুব বেশি ব্যবহার করলে ফ্লুয়েন্সি কমে যায়। তাই ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে, বাইরের গ্রামার রুলস থেকে নয়। এটা হচ্ছে ক্রেশন এর কথা, ক্রেশন হাইপোথিসিসের কথা। তারপরে কি ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, এটা কি বলছে? ন্যাচারাল হাইপোথিসিস কি বলছে? যে ভাষার নিয়ম শেখার একটি প্রাকৃতিক ক্রম আছে। গ্রামার কোন গ্রামার রুলস আগে শিখবে, কোনটা পরে, এটা জোর করে বদলানো যায় না। যেমন শিশু আইএনজি প্লুরাল বেসিক টেন্স আগে শেখে, কমপ্লেক্স গ্রামার পরে শেখে, স্বাভাবিক। আমরাও গ্রামারকে দেখেছি, সহজটা আগে শিখি, কঠিনটা পরে শিখি। শিক্ষক যতই চেষ্টা করুক না কেন, শিক্ষার্থী তাই নিজস্ব প্রকৃত অনুসারে ভাষা শেখে। যদি আমরা প্রথমেই খুব কঠিন কমপ্লেক্স সেন্টেন্স শেখাতে যাই, সে কিন্তু শিখতে চাইবে না, তো মানে সরল থেকেই সে শেখা শুরু করবে। আচ্ছা, এই যে এবারে পরেরটা বুঝি, পরের হাইপোথিসিসটা হচ্ছে দ্য ইনপুট হাইপোথিসিস +1। অর্থাৎ সবচেয়ে বিখ্যাত, তিনি বলেন যে শিক্ষার্থীরা বর্তমান স্তর যদি 1 হয় ও আই হয়, তাহলে তাকে শেখাতে হবে সামান্য বেশি লেভেলে। ইনপুট থাকবে I+1+1ও বলা হয় এটাকে, +1 হাইপোথিসিস বলে, +1-এ শেখানো হবে। এটা উদাহরণ কি দেওয়া হয়েছে এখানে? উদাহরণ দেওয়া হয়েছে, যদি একজন ছাত্র সিম্পল প্রেজেন্ট জানে, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা গল্প, ভিডিও, কমিক দেখানো উচিত। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভাষা শেখে আন্ডারস্ট্যান্ড ইনপুট বোঝা যায় এমন একটি ইনপুট থেকে, না যেটা বাইরের গ্রামার থেকে। ঠিক আছে, বোঝা যায় এমন ইনপুট থেকে, অর্থাৎ তাকে একটু কঠিন, সাধারণত একটু কঠিন দিবে, খুব কঠিন দিলে হবে না। আচ্ছা, এরপরে কি আসছে? 5 নম্বর, দ্য এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, এটা কি? ভীত, চাপ, লজ্জা থাকলে মস্তিষ্ক ভাষা গ্রহণ করে না। ধরুন একটা ক্লাসে টিচারকে ভয় পাচ্ছে, বন্ধুরা ওকে হেল্প করছে না, টেনশন। অর্থাৎ আনন্দময় পরিবেশ থাকলে সে দ্রুত ভাষা শিখবে, আর যদি টেনশন থাকে সে ভালো শিখতে পারবে না। তাই ভাষা শেখার জন্য কি দরকার? পজিটিভ এনভায়রনমেন্ট খুব দরকার। আচ্ছা, সব মিলিয়ে আচ্ছা, ভাষা শেখে বুঝতে পারা ইনপুট থেকে, না বরং গ্রামার মুখস্থ করে এবং হাসিখুশি চাপমুক্ত পরিবেশে সে শেখে। এই হচ্ছে ক্র্যাশনের কথা। তাহলে আমরা আবার একবার এটা দেখে নিই যে কি কি বললাম এখানে। প্রথম কথাটা বললাম হচ্ছে যে অ্যাকুইজিশন, শেখার ব্যাপার, প্রথমে স্বাভাবিকভাবে শিখছে, পরেরটা হচ্ছে তাকে শিখতে হচ্ছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মনিটর হাইপোথিসিস কি বলছে? যে মনিটরের মতো কাজ করে, আরে কি পারলেন না চেক করছেন গ্রামার দিয়ে। তিনি ন্যাচারাল অর্ডার, যে প্রথমে সহজ তারপরে কঠিন শিখবে।
ইনপুট হাইপোথিসিস একটু কঠিন দিয়ে দেখতে হবে, বিখ্যাত সবচেয়ে বিখ্যাত ইনপুট হাইপোথিসিস। এই হচ্ছে তার এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। কি হচ্ছে, যে চাপ থাকলে শিখতে পারবে না, চাপমুক্ত পরিবেশে সে শিখবে। এবার দেখে নিই আমরা প্রশ্নের উত্তরটা কি হবে। দেখুন এইখানে এবার জায়গাটা দেখুন। তাহলে নিয়ন্ত্রণ প্রকল্প, মনিটর হাইপোথিসিসে আমি গ্রামার পাচ্ছি কিনা সেটা চেক করব। সহজত ন্যাচারাল অর্ডার, প্রথমে ইজি শিখবে, তারপরে কমপ্লেক্স শিখবে। পরিস্থিতি অ্যাক্টিভ ফিল্টার, অর্থাৎ একটা পজিটিভ পরিবেশ থাকলে, পজিটিভ দ্বারা এখানে হাতে পাচ্ছে না, পজিটিভ যদি পরিবেশ থাকে তাহলে সে দ্রুত শিখবে। আর ইনপুট হাইপোথিসিস যে যতটা জানে +1, অর্থাৎ তার থেকে একটু এক লেভেল কঠিন করতে হবে। তাহলে এর সঙ্গে জেডপিটা মিলে যাচ্ছে, অর্থাৎ উত্তর হবে 4 নম্বর, 115 উত্তর হবে 4। আচ্ছা, কামিন্সের পারস্পরিক নির্ভরশীলতা তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনটি একে অপরের ওপর নির্ভরশীল? কামিন্সের পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব অনুযায়ী কোনটা একে অপরের সঙ্গে নির্ভরশীল? চলুন আগে আমরা অপশনগুলো দেখে নিই। প্রথমে অপশন হচ্ছে, এটা হচ্ছে 116 নম্বর প্রশ্ন। প্রথম ও দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা, দ্বিতীয় ভাষার পাঠ পঠন ও লিখন, প্রথম দ্বিতীয় ভাষা প্রাথমিক আন্তর্ব্যক্তিক দক্ষতা, দ্বিতীয় ভাষা বোধ পরীক্ষণ ও উৎপাদন। আচ্ছা, তার আগে কিউমিন্স ইন্টারডিপেন্ডেন্স হাইপোথিসিস, পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব সম্পর্কে জেনে নিই। আপনারাও এটা, আমি যেভাবে সার্চ করেছি, আপনারা যে কোনো চ্যাটবট ইউজ করে এটা করতে পারেন। পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব দেখে নিই কি বলছে। বলছে থিওরিটা কি, যে শিশু